ওই মহিলা আমি দেখতেছি সাইডে দাঁড়ায় আছে, আমি যে সময় গাড়ির আমি মানে ওই মহিলার কাছাকাছি প্রায় হয়তো 10-15 হাত দূরে আছি, ওই সময় করলো কি মহিলা বাচ্চার হাত ধরে দৌড় মারলো রাস্তার উপর দিয়ে। আমি মনে করেছি যে বাচ্চার মহিলা মারা যাবো, আমি কন্ট্রোল করতে পারবো না, আমি ইন্নানিল্লাহ বলে ব্রেকে পা দিয়ে হ্যাঁ মানে এমনভাবে গাড়ি এসে দাঁড়াইছে মহিলার থেকে মনে করেন যে হয়তো 1-2 ইঞ্চি ফাঁক, বাচ্চার মহিলা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন হানিফ এন্টারপ্রাইজের একজন দক্ষ এবং বেশ অভিজ্ঞ একজন চালক তরিকুল ভাই। তিনি বর্তমানে হানিফ এন্টারপ্রাইজে থাকা ভলভো B9R মাল্টি এক্সেল বাসটি চালাচ্ছেন। তো তার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। এছাড়া এই ভিডিওটিকে 2টি পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্ট এই ভিডিওতে পেয়ে যাবেন এবং পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পার্টটি পেয়ে যাবেন। তো আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। যাক, তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনার নাম এবং আপনি বর্তমানে কোন ব্যানারের গাড়ি চালাচ্ছেন, যদি এই বিষয়ে বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে মাগুরা। আচ্ছা আমি বর্তমানে তো হানিফ পরিবহনে কর্মরত আছি, হানিফ পরিবহনের ভলভো চালাই। আচ্ছা, তো আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা কিভাবে হয়, সেই শুরুর ব্যাপারে যদি আমাদের কাছে শেয়ার করতেন, কিভাবে আসা হয়েছিল? মোটর ডিপার্টমেন্টটা আসলে আমার শখ ছিল মোটর গাড়ি চালানো ছোটোবেলা থেকেই, তারপরে এই লাইনে আসা। আচ্ছা, আমার বড় ভাইয়ের হচ্ছে বিয়েতে আমি আমাদের 4-5টা মাইক্রো গাড়ি ভাড়া করি। ভাড়া করার পরে ওইখানে আমাদের একটা মানে ইয়ে ছিল, আমাদের মানে নিকটতম লোকের একটা গাড়ি ছিল মাইক্রো গাড়ি। তো ওই গাড়িটাও আমাদের ভিতরে আসে, ভাড়ায় নিয়ে আসি। তখন ওই গাড়িটার স্টারিংয়ে আমি বসি। আচ্ছা, বসলে পরে ওই ড্রাইভার এসে আমার পরে একটু রাগারাগি করে যে তুমি কেন স্টারিংয়ে বসছো, তুমি কি ড্রাইভার নাকি? ওই থেকে আমার একটা জিদ লেগে গেল যে আমি ড্রাইভার হব। সেই থেকেই আমার এই। তারপরে এই যে মোটর ডিপার্টমেন্টের সাথে যুক্ত হওয়া, এটা কিভাবে হয়েছিল? ওইখানে আমার যে শুরু হলো, প্রথম যে ইয়ে হলো, তখন হচ্ছে আমার যে উস্তাদ যার কাছ থেকে আমি ড্রাইভিং শিখি, ও আমার আব্বা এবং আমি দুইজনে মাইক্রো স্ট্যান্ডে আসি। আসার পরে আমার আব্বা বলে যে আমার এই ছেলেটাকে একটু ড্রাইভিং শিখে দাও, ঠিক আছে? ওইখান থেকে আর কি ওই আমার যে উস্তাদ ছিল, ওনার বাড়ি মাগুরাতে। আমার উস্তাদের নাম হলো মোহাম্মদ খোকন। উনি আমাকে বললো, আমার আব্বাকে বললো যে ঠিক আছে আমি শিখিয়ে দিবেন। তো সেই সময় আমি আসলে মোটর ডিপার্টমেন্টে তো কিছু বুঝতাম না, আর এই গাড়ি সম্বন্ধে কোনো অভিজ্ঞতাও ছিল না। আচ্ছা, তখন আমি ওই আমার উস্তাদ আমার এই করতো যে তোর এই গাড়িতে মারিতে হাত দেওয়া লাগবে না, গাড়ি ধুলাই মোছাই করা লাগবে না, তুই শুধু শিখবি। তা আমি কি হলো, বাড়ির থেকে প্যান্ট শার্ট পরে আসতাম, আসে ওইগুলো খুলে লুঙ্গি পরে আমি হসপিটালের ভিতর, আমাদের মাগুরা সদর হসপিটালের ভিতরে গাড়ি ধোয়ার ব্যবস্থা ছিল, ওইখানে আমি গাড়ি নিয়ে যেতাম, নিয়ে নিজেই গাড়ি ধুইতাম। আচ্ছা, অথচ এখনও আমি মাঝে মাঝে গাড়ি মুছি, ধুই, আমি নিজে এটা করি, এটা আমার ভালো লাগে। এখন যে কোনো কাজ শিখতে লাগলে, সঠিকভাবে সেটা করতে লাগলে তার প্রতি গুরুত্ব দেওয়া দরকার। তো এই যে বললেন যে যখন মোটর ডিপার্টমেন্টে আসছেন তখন তো সেই সম্পর্কে কিছুই বুঝতাম না। যখন ওস্তাদ শিখাইছে একটা জিনিস, আপনিও চেষ্টা করছেন, তখন ভুল হইলে ওস্তাদের যে শাসনটা, এই সম্পর্কে যদি কিছু বলতেন। ভুল হওয়ার কারণে আসলে এর ভিতরে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে আমি যে সময় মানে ওই আমার ভিতরে একটা কাজ করলো যে আমি ড্রাইভিং শিখবো, ওই সময় গাড়িতে উঠলে সব বেশিরভাগই আমি সামনে বসতাম, যে কোনো গাড়িতেই বসে উস্তাদ কীভাবে চালাইতেছে, কী করতেছে, ওইগুলো আমি ফলো করতাম। হ্যাঁ, আমি ওই যে ড্রাইভিংটা আমার ওস্তাদের কাছে দিয়ে শিখতে আসলাম, আচ্ছা 3 দিনের মাথায় আমি মনে করেন যে গাড়ি চালাইতে পারি। আমার উস্তাদ তো আসলে অনেক একটা ভালো লোক, সে খুবই মানে একটা ভালো লোক। আমার উস্তাদ অনেক কষ্ট করে, মানে তার ফ্যামিলি অনেক বড় ছিল, ভাই বোনের সব দায়িত্ব আমার উস্তাদের উপরে ছিল। আমার উস্তাদ অনেক কষ্ট করেছে, উস্তাদ আসলেই তার কথা বলে শেষ করা যাবে না, সে তার ফ্যামিলির উপরে অনেক গুরুত্ব ছিল। এবং ওই যে আমার উস্তাদ খুবই হিসাবে ছিল, একটা টাকা বাজে খরচ হতো না। আমার উস্তাদে কোনোদিন পান সিগারেটও আমি খাইতে দেখি নাই। আমি উস্তাদে খুবই ভালোবাসতাম, আমার উস্তাদকে আমি আসলেই খুব ভালোবাসতাম, উস্তাদও আমাকে খুব ভালোবাসতো। যেখানে যেত উস্তাদ আমাকে নিয়ে যেত, এবং আমি খুব দ্রুতই ড্রাইভিংটা শিখে যাই। বললাম তো যে আপনাকে, আমি 3-4 দিনের মাথায় শহরের ভিতরে আমি মাইক্রো গাড়ি চালাই বেড়াই। হ্যাঁ, তো ওই একটা মজার বিষয় আছে যে আমি যে সময় ড্রাইভিং চালাই গাড়ি, অতি মানে আনন্দ, মানে আমি যে গাড়ি চালাইতে পারি, এটা যে একটা মজা, এই মজাটার জন্য আমার উস্তাদ
আমাদের মাগুরাতে ব্যবসা আছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ওইখানে আমার ওস্তাদের সঙ্গে আমি নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আমার ওইটা একটা খুব ডেঞ্জারাস গলি, ওই যে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, ওই গলিটার ভিতরে আসার সময় গাড়িটা নিয়ে আমি চালা আসতেছি। আসার সময় একটা বাইসাইকেল হঠাৎ করে আমার গাড়ির সামনে মোড়া মারে। মোড়া মারলে পরে আমি হচ্ছে সব থেকে ইয়ের বিষয় যে ওই গাড়ির ব্রেকে পাড়ি দিয়ে অ্যাক্সিলেটার বেশি দিয়ে দিছি। মানে ব্রেকে এই করতে যায় অ্যাক্সিলেটার বেশি হতে ওর কারণে গাড়ি আরেকটু মানে রান করছে, ওই সাইকেলটা একটু মানে ইয়ে রাখাই দুর্ঘটনা। হ্যাঁ, হালকা ড্যাশ খাইছে, ড্যাশ খেলে সাইকেলটা পড়ে গেছে। এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ওইটাই হচ্ছে আমার ওই স্মরণীয় যে ওস্তাদের সাথে। আচ্ছা, যেহেতু আপনি দীর্ঘ অনেক দিন ধরে এই মোটর ডিপার্টমেন্টে আছেন, তো কখনো দেখেছেন যে আপনার সামনের গাড়িটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়েছে? হ্যাঁ, এরকম ঘটনা তো আসলে আমার তো টোটাল ড্রাইভিং লাইফ আমি 1991 সাল থেকে আমি ড্রাইভিং শুরু করি। আচ্ছা, এখন যেহেতু 2025 সাল, এর ভিতরে আচ্ছা অনেক দুর্ঘটনা দেখছি সম্মুখে, অনেক দুর্ঘটনায় দেখছি। তবে সব থেকে একটা আমার কাছে খারাপ দুর্ঘটনা হয়েছে যমুনা সেতু পার হয়ে। যমুনা সেতু পার হয়ে আমি গাড়ি নিয়ে আসতেছি, তো ওই দিন খুব বৃষ্টি হতেছিল। এই বৃষ্টির ভিতরে মনে করেন ঢাকার থেকে হয়তো কোনো এক বগুড়ার মন্ত্রী, সে সময় বিএনপির সরকারের সময় কোনো এক মন্ত্রী নাই তো অনেক একটা ভালো ওই প্রাইভেট কার নিয়ে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে যাইতেছিল। আর এই উত্তরবঙ্গ থেকে একটা বাস আপনার আসতেছিল ঢাকার দিকে। তা ওই বাসটার পিছিয়ে ছিলাম আমি, অনেক বৃষ্টি হইতেছিল। ওই প্রাইভেট কারটা হঠাৎ করে প্রায় মানে এই বগুড়ামুখী যে একটা ট্রাক ছিল, ওই ট্রাকের পিছিয়েই প্রাইভেট কারটা ছিল। ওই প্রাইভেট কারটা মানে সেকেন্ডের ভিতরে হচ্ছে ওই ডান সাইডে ওভারটেক করতে গেছে। ওভারটেক করতে গেলে ওই যে বগুড়ার দিক থেকে যে বাসটা আসতেছিল, ওই বাসটা প্রাইভেট কারটাকে সামনাসামনি মানে দুটো গাড়ি সংঘর্ষ হয়ে হলো বাসটা খাদের ভিতরে পড়ে গেল একদম আমার চোখের সামনে। আমি হচ্ছে ব্রেক করে স্লো করে দাঁড়ায় গেলাম। হ্যাঁ, দেখতেছি ঘটনাটা পুরো যে কি হচ্ছে। বাসটা পড়ে গেল খাদের ভিতরে, পড়ে গেলে পরে প্রাইভেট কারটা একদম সামনে বনাট মোড়াট ডুমড়ে মুচড়ে। হ্যাঁ, তো আসে ড্রাইভারটা হচ্ছে দুইজন লোক ছিল, সম্ভবত ড্রাইভার আর ওই যে চালাইতেছিল ওনার ভাই, দুইজন পিছিয়ে বসা ছিল। আর ওই প্রাইভেট কারের মূল যে ড্রাইভার, ওই ড্রাইভারটা আর ওই মানে ওরা দুই ভাই এক ভাই চালাইতেছিল। তো এই যে সময় লোকটা অনেক মোটা ছিল, সুন্দর লোক, ওনার আর কি হলো মানে স্টারিং খেতে আটকে গেছে। তো ওনার যে ভাই, উনি নেমে শুধু মাথায় করতেছে আর শুধু বলতেছে আমার ভাই আমার ভাই। আর ড্রাইভারটা মানে দাঁড়ায় রয়েছে সাইডে। আচ্ছা, এবার আমি গাড়ি থামাই আসলাম। এসে আমি ওনাকে নামানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু গাড়িটা খুব নতুন ছিল, নতুন গাড়ি। এবার ভাই আটকেছে যে সম্ভব না, ওনাকে কেটে মেটে বের করতে হবে, স্টারিং যত চাপ দিছে। তো আমি অনেক চেষ্টা করলাম। তা ওনার যে ভাই ছিল উনি বললো যে ভাই আমাকে একটু পানি দেন। তা আমি গাড়ির থেকে পানি নিয়ে এসে হ্যাঁ উনি দিতে গেল ওনার ভাইয়ের মুখে পানি। তা আমি আমি দিয়ে দিচ্ছি, অনেক চেষ্টা করলাম। পরে দেখলাম না হলো না। এবার বৃষ্টির লোকজন নাই, ফাঁকা রাস্তা। পরে আমি গাড়ি টেনে চলে আসলাম। হ্যাঁ, এসে না উনি আমাকে বললো যে ভাই আপনার কাছে ফোন আছে? ওই সময় তো নেটওয়ার্কের একটু সমস্যা ছিল, অ্যাভেলেবল ফোন ছিল না। ওনার কাছে ফোন আছে, তবুও উনি আমাকে বলতেছে আমার কাছে ফোন আছে। আমি আমার একটা নোকিয়া মোবাইল ছিল, দিলে পরে উনি একটা ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি গাড়িটা নিয়ে সামনে বাজারে একটা বাজার পাইলাম। কিছু দূর আসার পরে বাজারে দোকানের লোকজন বসা ছিল। তা আমি বললাম গাড়ি থামাই যে ভাই অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকটার খুব অবস্থা খারাপ, মনে মারা যাবে, আপনার যাই একটু লোকজন নিয়ে দেখেন। এই ঘটনাটা আমার খুব মানে মর্মান্তিক লাগছে। হ্যাঁ, ট্রিপে যাওয়ার আগে যে যাত্রা পথ শুরু করেন এটা কিভাবে? এটা তো আসলে আমরা যেহেতু ড্রাইভার, আমরা একটা গাড়ি নিয়ে একটা গন্তব্যে যাব, এবং আমাদের গাড়ি যে যাত্রীগুলো থাকে, আমাদের এই ধরনের আমি এই কোম্পানি হানিফ পরিবহন চালাই। তো এই কোম্পানি আমাকে রাখছে কি জন্যে? শুধু কি গাড়ি চালানোর জন্যে না, আমার গাড়ির যাত্রীগুলো সেফটিতে আমি যাতে নামাই দিতে পারি গন্তব্যস্থানে, যাত্রীগুলো ভালোভাবে নিয়ে যেতে পারে, এটাই আমার মূল উদ্দেশ্য। কখনো গাড়ি চালানো অবস্থায় এমন হয়েছে যে আপনি গাড়ি চালাচ্ছেন দুর্ঘটনা হতে যেও হয়নি, এরকম কখনো সিচুয়েশনে পড়েছে? হ্যাঁ, এরকম দুর্ঘটনার সম্মুখীন হয়েছি যে মানে গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে একটা গাড়ি সামনে ব্রেক দিছে, কিংবা একটা গাড়ি ডাইনে বামের থেকে উঠে আসতেছে, তারপরে একটা লোক দৌড় মারতেছে। হ্যাঁ, এরকম ঘটনা অনেক হয়েছে। তবে আমার আল্লাহর রহমতে, উপর আল্লাহ দোয়া, আমার আজ পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। তো এরকম একটা স্মৃতিময় একটা রিক্সের একটা ঘটনা আছে, একটা ইয়ে আছে কি যে সব থেকে আমার দুইটা ঘটনা আছে আমার স্মরণ করে রাখে এই ড্রাইভিং লাইফে। 909 বাস, তো
আপনার কুষ্টিয়ায় হচ্ছে শেখপাড়া পার হয়ে একটা বাজার আছে, না সরি বটতল পার হয়ে সামনে আসে আর কিছু দূর এসে একটা বাজার আছে, ওই বাজারটার নাম কি আমি বলতে পারি সঠিক খেয়াল নাই। ওই বাজারে আমি দেখতেছি যে লোকাল গাড়ি থেকে একটা মহিলার একটা বাচ্চা নামলো, লোকাল গাড়িটা টান দিছে, বাচ্চাটার হাত ধরে ওই মহিলা দাঁড়ায় আছে। আমি মনে করি যেহেতু মহিলা, আমি দূরের থেকে দেখতেছি, আমার গাড়িটা তত স্পিড ছিল না, মনে হয় 40-50 ছিল। তা আমি মনে করি যেহেতু মহিলা দাঁড়ায় আছে, যেহেতু আমরা ড্রাইভিং করি আমাদের সবসময় সব দিকে খেয়াল রাখতে হয় যে কোথা থেকে কোনো লোক দৌড় মারে কিনা, কোনো গাড়ি হঠাৎ করে আমার সামনে ব্রেক, এটা তো অনেক সতর্কমূলক চালাইতে হয় সবসময়। তা ওই মহিলা আমি দেখতেছি সাইডে দাঁড়ায় আছে, আমি যে সময় গাড়ির আমি মানে ওই মহিলার কাছাকাছি প্রায় হয়তো 10-15 হাত দূরে আছি, ওই সময় করলো কি মহিলা বাচ্চার হাত ধরে দৌড় মারলো রাস্তার মধ্যে। দৌড় মারলি আমার তো 10-15 হাত দূরের থেকে 909 গাড়ি আসলে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। সেটাই। তা আমি মনে করেন যে সেই মানে মহিলা যখন দৌড় দিছে, আমি মনে করেছি যে বাচ্চার মহিলা মারা যাবো, আমি কন্ট্রোল করতে পারবো না, আমি ইন্নানিল্লা বলে ব্রেকে পা দিয়ে হ্যাঁ মানে এমনভাবে গাড়ি এসে দাঁড়াইছে যে মহিলার থেকে মনে করেন যে হয়তো 1-2 ইঞ্চি ফাঁক, বাচ্চার মহিলা, ওইটার থেকে বেঁচে গেলাম। আচ্ছা। তা ওই একটা ঘটনা। আর একটা ঘটনা আছে, আমি যে সময় জিনেদা রোডে গাড়ি চালাই, কালী মাগুরা যশোর জিনেদা হয়ে 909 গাড়ি। আচ্ছা। একদিন আমি আসতেছি জিনেদা পার হয়ে আপনার এই মধুপুর বাজার আছে, সন্ধ্যা ঘুরবে ঘুরবে ভাব, এমন টাইমই আমি চলে আসতেছি বাজারে এসে, তো গাড়ি চলো বেশি স্পিড না, হয়তো 30-40 আছে স্পিড। তো ওই ডান পাশ থেকে আমার বাম পাশ থেকে, মানে আমি তো বাম সাইডে আসতেছি, বাম পাশ থেকে একটা রাস্তা আছে ওঠার, শাখা রোড আর কি, ওই রোডের থেকে একটা লরি মানে ট্রাক্টর লরি বগি পিছনে বাই করা, ওকে কোনো ডাইনামিকভাবে না দেখে পুরা গাড়ি রাস্তার উপরে চলে আসছে, চলে আসছে। আমি তো ব্রেক মারছি, মারলে পরে আমার গাড়ি তো কন্ট্রোল করা হবে, আমি তো মরে গেছি আজকে শেষ। আমি সেই সময় কী করে আমি ব্রেক মারছি, মারে ওই লরিটা হালকা যে সময় ডান দিকে গেছে, একটু বামে ক্লিয়ার হয়েছে হালকা, আমি মনে করেন যে ওই সময় বাজারের লোকজন বাজার বসে দোকানপাট আছে, আমি গাড়িটা পুরো বামে নিয়ে মানে কন্ট্রোল করে গাড়িটা হালকা এই বাম দিকে গেছে। তো ওইখানে যাই দাঁড়াইছে, গাড়িটা দাঁড়ানোর পরে আমার গাড়ি নিচেই মনে করেন যে অনেকগুলো লাইট মারতেছে, লোকজন সব দৌড়ে চলে আসছে। আসার পরে লরি ওই যে ট্রাক্টরের ড্রাইভারটা ওই স্টারিংতে নেমে দৌড়েছে, পালাইছে। এবার মনে করেন যে ওই গাড়ি যে সময় দাঁড়াইছে, আমি তো স্টারিংয়ে বসে আছি, কারণ আপনার তো আমার তো গাড়ি কোথাও কোনো কিছু লাগেও নাই, কোনো কিছু হয়ও নাই। মানে ওই লোকজন লাইট মেরে দেখতেছে যে ওই গাড়ির তলে কয়জন লোক পড়ছে, মরছে কয়জন লোক পড়ছে, মানে ওই যে ওইখানে রাস্তার পাশে দোকান ছিল, এই তো সবজি মবজি বিক্রি করতেছে। তো একটা লোকও গাড়ির তলে পড়ে নাই। ওই যে সময় পড়ে নাই লাইটে দেখছে যে কোনো লোকের কোনো হতাহত কিছুই হয় নাই, সেই সময় হচ্ছে ওইখানের লোক আমাকে ডাকে স্ট্যান্ডে নামাইছে, নামাই বলতেছে ড্রাইভার সাহেব আপনি নামেন, বসেন, চা খান, পানি খান, মিষ্টি খান, আপনি কী খাবেন কোন, আপনি যেভাবে বাসাইছেন লোকজনের যেভাবে আপনি বাঁচছেন। তো সব লোকই ওই ট্রাক্টরের ড্রাইভারে খুঁজতেছে, আর সম্পূর্ণ দোষটাই তো ট্রাক্টরের। এই জন্য ওই দুর্ঘটনাটা আমার অনেক স্মরণ পড়ে, যে লোকজন নামায় আমাকে বলতেছে যে মিষ্টি খান, ড্রাইভার সাহেব আপনি মানুষকে বাঁচাইছেন। তা আসলে আমরা ড্রাইভিং করি, যদি একটা দুর্ঘটনা কবলে পড়ি, সেই সময় অনেক সময় আমাদের দেশের পাবলিক আমাদেরকে দোষ গুণটা দেখতে সঠিক দেখে না, আগে সঠিক বিচার প্রাথমিকভাবে করে না। এবার দেখা যাচ্ছে আমাদেরকে অনেক সময় মারধর করে। হ্যাঁ, তা আসলে তো এটা তো নিয়ম না যে মারধর করা। হয়তো আমি একটা দুর্ঘটনা আমার হাতে ঘটলো, এটা আইন আছে, আইনের মাধ্যমে আমার শাস্তি হবে, আমি যদি অন্যায় করি। এই যে আমাদের দেশের লোক যে মানুষকে যে ড্রাইভারকে মারে, হেল্পারকে মারে, সুপারভাইজারকে মারে, আসলে কোনো ড্রাইভারই চায় না যে আমি একটা দুর্ঘটনা করি, সে ভুল করে একটা পিঁপড়া মারতে চায় না, কিন্তু হয় আমার দোষ নাহলে আরেকজনের দোষে দুর্ঘটনাটা ঘটে। তবে সবসময় সতর্কভাবে গাড়ি চালানো, সবসময় সতর্ক হয়ে গাড়ি চালাবেন আপনি, তাহলে আপনার দুর্ঘটনার সম্ভাবনা কম। মানে আপনি সতর্ক হবেন, আমি গাড়ি চালাচ্ছি আমাকে সতর্ক থাকতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো এই যে গাড়ি চালানো অবস্থায় সামনে গাড়ি ঘোড়া চলে আসে, অনেক সময় ট্রাক চালক রাস্তা না দেখে ঘুরিয়ে ফেলে। হ্যাঁ, ঘুরিয়ে ফেলে। তো এই সকল চালকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? আসলে যেহেতু আমরা একটা গাড়ি চালাই, গাড়ি তো একটা হাওয়ার উপরে চলে, এই জিনিসটাকে কিভাবে চালাইতে হবে। ধরেন একটা মোটরসাইকেল আপনি চালাচ্ছেন, একটা মোটরসাইকেল চালাচ্ছেন, মোটরসাইকেলটা আপনার রোডে কত স্পিডে চালাইতে হবে আপনি তো তা জানেন না। আর মোটরসাইকেলটা দেখা যাচ্ছে যে ওটা তো ওর কোনো নিজস্ব ব্যালেন্স নাই, ও হচ্ছে অন্যের
ব্যালেন্সে চলে। তাহলে যার নিজস্ব কোনো ব্যালেন্স নাই তাকে কিভাবে চালাইতে হবে এটা আপনাকে বুঝতে হবে। মোটরসাইকেলটা যদি দাঁড় করাতে হয় তাহলে আপনার পাওয়ার উপরে নির্ভর করে দাঁড়াতে হচ্ছে না। একটা অটো রিক্সা ওই জানে না যে রাস্তায় কী নিয়মে গাড়ি চালাইতে হবে। একটা অটো, সিএনজি, অনেকেরই ধারণা নাই। অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ট্রাক ড্রাইভার তো 90% হচ্ছে হেল্পারদের চালায়। রাত্রে 8টা-9টার পরে আপনি দেখবেন 90% ড্রাইভার হলো ঘুমাই আর হেল্পার চালাইতেছে। হেল্পার ওরাও শিখবে, কিন্তু ওর শেখার জায়গা আছে তো। একটা ফাঁকা রাস্তা, আপনার গাড়ি যদি লোড গাড়ি হয়, লোড গাড়িটা কীভাবে চালাইতে হবে হেল্পারে করলাম সেই অভিজ্ঞতা নাই। তো আমরা যারা আসলে গাড়ি চালাই, যে গাড়ি চালাক, সবাই যদি সতর্ক হয়ে গাড়িটা চালাই তাহলে আমাদের দুর্ঘটনাটা আসলে সব। আমার যে আমাদের দেশের যে অবস্থা আসলে রাস্তাঘাট থেকে শুরু করে জনগণ যেভাবে ভিড়ের ভিতরে যুদ্ধ করে আমরা গাড়ি আমাদের চালাইতে হয়, আসলে এই জন্যই একটু দুর্ঘটনাগুলো বেশি ঘটে। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনারা গাড়ি চালানো অনেক হেল্পার যে কল দেয়, যে তো শতভাগ কি একটা হেল্পারের উপরে নির্ভরশীল হওয়া উচিত এই কলের বিষয়ে? নো, কখনোই না। হেল্পার অনেক সময়, বেশিরভাগ সময় আমাদের গাড়িতে ঘুমোয়। ঠিক আছে, আপনি একটা জিনিস চিন্তা করেন যে হেল্পারের উপরে, সুপারভাইজারের উপরে কখনোই ডিপেন্ড করা যাবে না। গাড়ির ব্রেক আপনার কাছে, স্টিয়ারিং আপনার কাছে, অথচ আপনাকে এটার কন্ট্রোল করতে হবে। হেল্পার বলবে যে ওস্তাদ ডাইনে নেন, বামে নেন, কিন্তু আপনি ডাইনে, ওই হেল্পার বলছে বিধায় অত ঘুমের ঘরে চোখ এরম করে দেখতে পারে যে না কি সামনে হলো জমা আছে, অথচ কোনো জমা গাড়ি নাই। আমি দেখা যাচ্ছে ব্রেক করলাম, আমার পিছনে এসে একজন মেরে দেবে। সেটাই, আমি যখন ব্রেক করব আমাকে সব দেখতে হবে যে আমার পিছনে একটা গাড়ি, আমি যে একটা রানিং গাড়ি এত স্পিডে ব্রেক করতেছি, ও কন্ট্রোল করতে পারবে কিনা। তা তো অবশ্যই। আর আপনার যেহেতু আপনি গাড়ি চালাবেন, আমি চালাই, আমারই এটা করে দেবে যে ডাইনে নিতে গেলে বামে নিতে হলে সঠিক আছে কিনা, রাস্তাটা ক্লিয়ার আছে কিনা, কোনো গাড়ি জমা আছে কিনা, আমার চোখ দিয়ে আগে দেখতে হবে, তারপরে আমার এটা ডাইন বাম করতে হবে। সেটাই। তো এই যে রাস্তাঘাটে বর্তমান সময়ে দুর্ঘটনা কিন্তু প্রচুর পরিমাণে হইতেছে, এটার মূল কারণ সম্পর্কে আপনি কি বলতে চান? এটার মূল কারণ আসলে তো অনেকগুলাই আছে। অদক্ষ জন্য হইতে পারে, আপনার অসতর্কতার জন্য হইতে পারে, হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার ঘুমের জন্য হইতে পারে। আপনি দীর্ঘক্ষণ ধরে 1 দিন 2 দিন ধরে গাড়ি চালাইতেছেন, আপনি যে ঘুম যদি চোখে আসে সে সময় তো দুর্ঘটনা ঘটতে পারে। এবং রাস্তাঘাটের যে এটা দেখা যাচ্ছে হঠাৎ করে আপনি যাচ্ছেন, সামনে একটা গাড়ি দাঁড়ায় আছে, আপনি ওটা খেয়াল করেন নাই, যাই মারি দিচ্ছেন। আসলে অনেকগুলো কারণে আমাদের বাংলাদেশে আছে। আমার এই ড্রাইভিং বয়সে যা দেখলাম, মূল চিন্তা করতে যাই, আসলে আমাদের বাংলাদেশের জন্য যে রাস্তাঘাট আর যে পরিমাণ গাড়ি ঘোড়া, এত পরিমাণ গাড়ি ঘোড়া যে আসলে কল্পনাই করা যায় না। সেটাই। এছাড়া এই যে ছোট ছোট গাড়ি, হ্যাঁ, ইজি বাইক, তারপরে বললাম মোটরসাইকেল, ভ্যান, রিক্সা, নসিমন, করিমন, আমাদের একই রাস্তায় গরুর গাড়িতে শুরু করে আপনার সবই, পাবলিক শুরু করে সবই যাচ্ছে। আবার আরেকটা বিষয় আছে বর্তমান লক্ষ্য করা যাচ্ছে, সব থেকে বেশি হচ্ছে যে রাস্তায় উল্টা গাড়ি আসে। আপনার যে কোনো রোডেই, আমি ঢাকা থেকে কক্সবাজার যাব, ধরেন চিটাগাং পর্যন্ত যতটুকু রাস্তা, 95% জায়গায় আপনি পাবেন উল্টা আসতেছে। হ্যাঁ, ওই যে জাম বাইদা যায়, তারা কি করে জাম থেকে বের হওয়ার জন্য উল্টা রাস্তা বেছে নেয়। এগুলো মাঝে মাঝে আমরাও করি, আমরাও দেখা যাচ্ছে যে পরিস্থিতির কারণে উল্টা আসি। কিন্তু আপনার একটা রোডে, যেখানে ওয়ান ওয়ে রোড, যেখানে একটা রোডে যাবে আর একটা রোডে আসবে, সেই রাস্তায় কিভাবে গাড়ি উল্টা আসে। সেটাই। তো অনেক সময় হয় কি, গাড়ি চালানো অবস্থায় অনেক যাত্রী বলে যে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, তো তারা এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে। তো যাত্রীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? যাত্রীদের উদ্দেশ্যে আসলে এটা বলতে গেলে, যে আমার যে ড্রাইভিং অভিজ্ঞতা থেকে যেটা আমি পাই, সেটা হচ্ছে যে যাত্রী আসলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবেই। কেউ বলবে জোরে চালান, কেউ বলবে না আস্তে চালান। যারা হয়তো অনেকে মানে সচেতন, তারা বলবে যে ড্রাইভার সাহেব দেখে শুনে যান, আস্তে আস্তে যান। অনেকে বলবে যে জোরে যান, এই ড্রাইভার সাহেব কীভাবে গাড়ি চালাইতেছেন। অথচ যাত্রী এক একজন এক এক কথা বলতেই পারে, সেটা দেখে হয়তো আপনি কান দেবেন না, তবে আমিও দেবো না। আচ্ছা, আমার কিভাবে আমি গন্তব্যস্থানে ভালোভাবে সুস্থভাবে যাইতে পারি এবং যাত্রীগুলোকে নিয়ে যাইতে পারি, ওই লক্ষ্যই আমার থাকবে। এবং আমি যাত্রীর উদ্দেশ্যে এটা বলতে চাই, যারা
মানে গাড়ি আমাদের গাড়ির যাত্রী তাদেরকে বলবো যে আসলে গাড়িতে আপনি ট্রাভেল করেন, ড্রাইভারকে কখনো উত্তেজিত করবেন না। ড্রাইভারকে আপনি সহযোগিতা করেন, কিন্তু উত্তেজিত করলে পারে ড্রাইভার অনেক ড্রাইভার উত্তেজিত হয়ে উল্টাপাল্টা গাড়ি চালায়, ড্রাইভার সেই সময় মাথা কাজ করে না, সেই সময় একটা দুর্ঘটনা ঘটে যায়। অনেক সময় হয় কি, যেহেতু আপনি দীর্ঘ অনেকদিন ধরে গাড়ি চালাচ্ছেন, তো রাতে গাড়ি চালানো লাগে বেশিরভাগ সময়। হুম। তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা ছিনতাইয়ের কবলে পড়েছেন? আমি সরাসরি আসলে এ পর্যন্ত কোনো ডাকাতির হাতে আমি পড়ি নাই, মানে আমার গাড়ি ডাকাতি হয়েছে আমি কোনোদিন পড়ি নাই, তবে সম্মুখীন হয়েছি। এটা কিভাবে কি হয়েছিল, যদি একটু ঘটনাটা বলতেন। আমি সেই সময় সোহাগের গাড়ি চালাই, আমাদের এক উস্তাদ ছিল, মানে পরিবহন জগতের একটা মানে সব থেকে বেস্ট একজন উস্তাদ, ওনার নাম ছিল ফরিদ কাকা, আমরা সবাই ফরিদ কাকা বলে ডাকতাম। বাড়ি ছিল নোয়াখালী, উনি খুলনাতে থাকতো। তো উনি অনেক মানে অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার, অনেক অভিজ্ঞতা। তো আর ইগল পরিবহনে ছিল শম্ভু কাকা, তুমি মারা গেছে। ফরিদ কাকার সাথে আমার প্রায় 4-5 বছর কোনো যোগাযোগ হয় না, উনি বেঁচে আছেন কিনা মারা গেছেন এটা আমি এখন বলতে পারবো না। তো একদিন আমি সব ফেরিঘাটে খুলনায় বাগেরহাট গাড়ি চালাই, সোহাগ পরিবহন, তো অনেক আগের কথা বলতেছি। ওই সময় আমি চালাই হচ্ছে 3 গাড়ি, সোহাগের 3 গাড়ি, আর শম্ভু কাকা চালাই ইগলের 1J গাড়ি, আর ওই ফরিদ কাকা চালাই হচ্ছে 2014 গাড়ি, এই সোহাগের 1J গাড়ি ক্যাপসুল বডি 2014 গাড়ি। ফেরির পরে বসে আমরা মানে কথাবার্তা চা খাচ্ছি। অ্যাকচুয়ালি ফরিদ কাকার আমি অনেক ইয়ে করতাম, কাকা অনেক সময় ইয়ারকে মারতাম। তো এই নিয়ে ডাকাতির গল্প শুরু হয়েছে। আমাদের এই 2024 গাড়ি সোহাগের চিটাং থেকে বেনাপোল চলে, তো ওই গাড়িটা আমাদের আগে গেছে, ফেরি পার হয়েছে, পরের ফেরি আমরা পার হয়েছি। ওই গল্প টল্প করে আমি আবার ইয়ারকি মারছি, কাকা আমি তো 3 গাড়ি, আমার একটু সাথে সঙ্গে নিয়ে যান, ডাকাতি মাকাতি হয়, আমি ছোট মানুষ, আপনারা 2জন মুরব্বী, আমার নিয়ে যান না। আমার ওই 3 গাড়ি হলো, ওই গাড়িটা মানে অনেক রেসের ছিল, টান ছিল। তো আমি ওই পিস যাইতেছি, 2জন আগে আমি পিছনে। মধুখালী বাজারে একটু আগে রাস্তার 2 সাইডে গাছ ফেলাইছে, 2 পাশে 2টো গাছ ফেলাইছে, এবং ফরিদ কাকা আগে, শম্ভু কাকা পিছে, তার পিছে আমি। তো দেখলাম যে ওই ফরিদ কাকা যে দাঁড়াই গেল, আমি একটু গ্যাপে ছিলাম, আবার শম্ভু কাকা দাঁড়াইলো, এবং আমি যে দাঁড়াইছি যে একটা ব্রিজ ছিল, ব্রিজের উপরে মানে দাঁড়াইছি। আমি গাড়িটা স্টার্টিং হালকা ডাইনে কাটিয়ে দেখতেছি যে ওই আমাদের যে 24-25 গাড়ি ছিল 1J বেনাপোল থেকে, ওই গাড়িটা লাইট মেরে সব গাড়ি ডাকাতি হচ্ছে। তখন আমি কি করব, তো ওই শম্ভু কাকা আমরা দাঁড়াই গেছি, দাঁড়াই যাওয়ার পরে আমি দেখতেছি কোনো কুল কিনারে ডাকাতি তো হবেই। তা আমার সময় মোবাইল বের করে, আমি থানার নাম্বারটা আমার ছিল না, আমার এই র্যাব 10-এর নাম্বার সেভ করা ছিল, ঢাকাতে র্যাব 10-এর। আমি দেখলাম যে তো র্যাব 10-এর ফোন দিছি, ফোন দিলে পরে ওনারা ধরছে, বলছে আপনার আশেপাশে কোনো থানার নাম্বার নেই? আমি বললাম না তো, একটু আপনারা ইমার্জেন্সি দেখেন। তো ওই সময় কী করলো, বললো ঠিক আছে আপনি দাঁড়ান, আমরা দেখতেছি। তা আমি দাঁড়ায় রয়েছি, আমি তো 4-5 মিনিট পরে দেখি যে ওই মাইক করে পুলিশ আছে বাঁশি দিতে আসতেছে। ওই সময় ডাকাতে তো লুঙ্গি পরা, কাঁচা মারা, আমার লাইটটা মাঠের দিকে চলে গেছে, দেখে ওই লাইটে দেখা যাচ্ছে ডাকাত দৌড়াইতেছে, চলে গেল। হ্যাঁ, তো আমাদের গাড়ি ওই গাড়িটা অনেক ইয়ে ছিল, ওই গাড়িটা ডাকাতি করে নিয়ে চলে গেল, আমাদের গাড়ি পর্যন্ত আর আসলো না। এটাই আছে। হ্যাঁ।